আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিভাইস। এই ডিভাইসটি হচ্ছে 18650 ব্যাটারির জন্য ক্যাপাসিটি টেস্টার। এখানে 8টি ব্যাটারি একত্রে আপনি চার্জ করতে পারবেন, এর ক্যাপাসিটি টেস্ট করতে পারবেন এবং গ্রাফিক্যাল ভাবে এই ডিসপ্লের মাধ্যমে অনেক ইনফরমেশন কিন্তু আপনি পেতে পারবেন। এবং আমরা এইটার আরেকটা কম্পারিজন করব, লিটোকালার লি যে টেস্টারটি আছে সেটার সাথে আমি কম্পারিজন আপনাদেরকে বলে দিব যে এইটার মধ্যে এটা আছে বা এটার মধ্যে এটা আছে, অর্থাৎ আপনারা কম্পারিজনটাও জেনে যেতে পারছেন যারা লিটোকালার ব্যবহার করেন বা ব্যবহার করতে চাচ্ছেন সেটা, এবং এটার মধ্যে পার্থক্য কতটুকু রয়েছে এবং কোনটা আসলে কতটা ভালো এবং খারাপ। বরাবরের মতো প্রিয় ভাইদের কাছে চাইবো এই ভিডিওতে আপনারা 300টি লাইকের মাইলফলক দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা পূরণ করে দিবেন। যতবার আমি চেয়েছি আপনারা পূরণ করে দিয়েছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতেই জেনে নেওয়া যাক আলটিএম ডিজাইনার সম্পর্কে। আলটিএম ডিজাইনার হচ্ছে বিশ্বের অন্যতম পিসিবি ডিজাইনার সফটওয়্যারগুলোর মধ্যে একটি, যা বড় বড় কোম্পানি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এবং প্রফেশনাল পিসিবি ডিজাইনাররা কিন্তু ব্যবহার করে থাকে। ডিজাইন দ্য ফিউচার উইথ আলটিএম 365, দ্য আলটিমেট কোলাবোরেশন প্ল্যাটফর্ম ফর সিকিউরলি কানেক্ট এভরিওয়ান ইন ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট। তাহলে একটা প্রশ্ন উঠতেই পারে, বিশ্বজুড়ে এত মানুষ বা কোম্পানিগুলো কেন আলটিএম ডিজাইনার ব্যবহার করছেন? এর মূল কারণ হলো বর্তমান যে আধুনিক ইলেকট্রনিক্স দুনিয়া রয়েছে সেখানে কিন্তু পিসিবি ডিজাইনের দ্রুত পরিবর্তন হচ্ছে। তার সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের দরকার আধুনিক সফটওয়্যার এবং পাওয়ারফুল টুলস এর কিন্তু প্রয়োজন রয়েছে, আর সেগুলি প্রোভাইড করছে আলটিএম ডিজাইনার। আলটিএম ডিজাইনারে আপনি পাচ্ছেন পিসিবি রাউটিং, কোলাবোরেশন, সিমুলেশন, এছাড়াও আরো অনেক কিছু। চলুন এর ফিচারগুলো একটু জেনে নিই ঝটপট। আলটিএম 365 এই ক্লাউড ভিত্তিক প্ল্যাটফর্মে মেকানিক্যাল ডিজাইনার থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং স্পেশালিস্ট সবাই একসাথে কাজ করতে পারবেন। এতে পুরো ডিজাইন প্রক্রিয়া একত্রিত হয়ে সহজে ডিজাইন করতে পারেন। স্কেমেটিক ডিজাইন, আপনার হাতে আঁকা ডিজাইনগুলো এখানে রূপ নেয় ইলেকট্রনিক্স ফর্মে, যা সিমুলেশন ও পিসিবি ডিজাইন সফটওয়্যারগুলো বুঝতে পারে ও প্রক্রিয়া করতে পারে। স্পাইস সিমুলেশন, উন্নত স্পাইস অ্যালগরিদম ব্যবহার করে আপনি সার্কিট ডিজাইন ভার্চুয়ালিটি টেস্ট করতে পারবেন ফিজিক্যাল প্রোটোটাইপ ছাড়াই। এতে সময়, খরচ ও ঝুঁকি সব কমে যায়। হারনেস ডিজাইন, জটিল ওয়ারিং হারনেস ডিজাইন করা যাবে সহজেই। আলাদা প্রকল্প হিসেবে বা মাল্টি বোর্ড ডিজাইনার অংশ হিসেবেও কাজ করে এটি। বুম পোর্টাল, কম্পোনেন্ট কেনাকাটা ও ব্যবস্থাপনা এখন আরো সহজ। বিল অফ ম্যাটেরিয়াল নিয়ে দলীয় সিদ্ধান্ত নিতে পারবেন অনেক দ্রুত ও সহজভাবে। আপনাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, আপনারা চাইলে এই আলটিএম ডিজাইনের সফটওয়্যারটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে চাইলে এর যে ফ্রি ট্রায়াল ভার্সন রয়েছে এটা ডাউনলোড করে কিন্তু ব্যবহার করতে পারেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো চলুন আমাদের যে ভিডিওর মূল টপিক সেটা শুরু করা যায়। আমাদের কাছে এই প্রোডাক্টটি পাঠানো হয়েছে গো গ্যাজেট শপ থেকে। সো গো গ্যাজেট শপকে অসংখ্য ধন্যবাদ যে ভাইয়া এত সুন্দর একটা প্রোডাক্ট আমাদের কাছে পাঠিয়েছেন, যার ফলে কিন্তু আমি আপনাদের সাথে এই প্রোডাক্টের একটি রিভিউ করতে পারছি বা ওভারভিউ করতে পারছি, এবং এই প্রোডাক্টটি আসলে কতটা কার্যকর সমস্ত বিষয় শেয়ার করা সম্ভব হচ্ছে গো গ্যাজেট থেকে আমাদের কাছে এই প্রোডাক্টটি পাঠানোর ফলে। সো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো এরকম আরো নতুন নতুন গ্যাজেট আপনারা আমাদের কাছে পাঠাবেন, তাহলে আমাদের অডিয়েন্সরা অনেক চমৎকার চমৎকার ভিডিওগুলো উপহার পাবে। আচ্ছা, বক্সটা খোলার পূর্বে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করা যাক। এই প্রোডাক্টটা সম্পর্কে আপনারা আরো যদি ডিটেলস আকারে জানতে চান, এটার সাথে কিন্তু ইউজার ম্যানুয়াল আসে নাই, মেবি এটার সাথে আসেও না। এর জন্য আপনারা যে কাজটা করবেন, এখানে একটা কিউআর স্ক্যানার অপশন রয়েছে, এই কিউআর কোডটাকে স্ক্যান করবেন। দুইটা অপশন, উপরে একটা নিচে একটা। এই যে কোনো একটা আপনি যদি স্ক্যান করেন তাহলে প্রোডাক্ট রিলেটেড ভিডিও, তারপরে ব্লগ, তারপরে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো কিন্তু পেয়ে যাবেন। সো সেখান থেকে জানতে পারেন। আর যারা এত কষ্ট করতে চান না, ইনশাল্লাহ আমাদের এই ভিডিও দেখার মাধ্যমে আপনি সম্পূর্ণ বিষয়টাই নিট এন্ড ক্লিন বুঝতে পারবেন। ওকে, তো আমরা বক্সটাকে খুলি। আর এই বক্সটা কিভাবে কিনবেন আমরা ভিডিওর মাঝামাঝি বা শেষের দিকে বলে দেব। তো এখানে সুন্দর একটা পাউচ দেওয়া আছে, এটাকে আমরা সরিয়ে ফেলবো। আর এটার মাধ্যমে হচ্ছে ব্যাটারি স্লট থেকে ব্যাটারিগুলোকে খোলার জন্য বা পুল আপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমাদের মূল ইউনিটটি রয়েছে এবং এই বক্স পুরাটা খালি, এখানে কোনো ইউজার ম্যানুয়াল আসে নাই। ইউনিটটি দেখতে কিন্তু খুবই ইন্টারেস্টিং টাইপ, বিশেষ করে এখানে সমস্ত পার্টসপাতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু ওরকমটা না যে পুরো অংশটাকে কভার আপ করা হয়েছে। এইখানটা প্রত্যেকটা জিনিস সেই পিসিবি বোর্ডের উপর এসএমডি আকারে করা হয়েছে, এবং পুরোপুরি ডিপ পিন টাইপের যে সমস্ত জিনিসপত্র রয়েছে, যেমন সকেট, এসি 2 পিন টার্মিনাল, এগুলোকে জাস্ট সোল্ডার করে দেওয়া হয়েছে। এটার উপর কোনো কভার আপ করা হয় নাই। এই কারণে কিন্তু এটা দেখতে অনেকটা ডিআইওয়াই যে আমরা গ্যাজেট তৈরি করি, অর্থাৎ ডু ইট ইউরসেলফ যে গ্যাজেটগুলো তৈরি করা হয়, অনেকটা ওইরকম লাগছে। এবং ওইটার আরেকটা ফিল হওয়ার কারণ হচ্ছে এইখানে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে, সেই ডিসপ্লেটার কারণে মেবি এই ডিসপ্লেটা হচ্ছে 2.4 ইঞ্চি। এই প্রোডাক্টটার সব থেকে ভালো দিক যেটা আমার কাছে মনে
হয়েছে এখানে ইনবিল্ড করে দুইটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে, যার ফলে এই পিসি বোর্ডটা যদি ওভারহিট হওয়ার আসলে পসিবিলিটিস নাই এই দুইটা ফ্যানের কারণে, সেটাকে কুল করবে। এবং আপনারা অনেকেই হয়তোবা জেনে থাকবেন যখনই আপনি যে কোনো ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করবেন সেটাকে ডিসচার্জ করার প্রয়োজন হয়, প্রথমে চার্জ করতে হয় পরে ডিসচার্জ করতে হয়। যখন ডিসচার্জ করা হয় তখন কিন্তু এটা একটা রেজিস্টরের মাধ্যমে লোড দেওয়া হয়, সেই লোডের অবস্থানটা বা জায়গাটাই কিন্তু হিট হয় এবং এই কারণে ঠিক ওই পয়েন্টটি সম্ভবত এখানে দুইটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। আমরা যদি এই ডিভাইসটা খুলে এবং ব্যাকপার্টটা খুলে দেখা হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এটার পিছনেই সম্ভবত রেজিস্টরগুলো ব্যবহার করা হয়েছে। আর এদিক থেকে যদি আমরা দেখি এখানে আমরা পাওয়ার সকেট ইনপুট করার অপশন দেখছি, আর এটা হচ্ছে 5 ভোল্ট 10 এম্পিয়ার লেখাই রয়েছে এবং এইখানে যে এসি 2 পিন টার্মিনাল ব্লক রয়েছে এখানেও কিন্তু 5 ভোল্ট 10 এম্পিয়ারের মতো আপনাকে ইনপুট দিতে হবে। অর্থাৎ এখানে 8টা ব্যাটারি স্লট রয়েছে, 8টা ব্যাটারিতে 1 এম্পিয়ার করে নিলে আপনার 8 এম্পিয়ার, আর পুরো যে ডিভাইসটা সেটার যে প্রসেসিং ইউনিট আছে অর্থাৎ এখানে যে পিসিবি বোর্ডটা আছে তারও তো একটা এম্পিয়ার কস্ট আছে, সেটাকে 2 এম্পিয়ার যদি ধরেন তাহলে 10 এম্পিয়ার, অর্থাৎ আপনার ধরে রাখতে পারেন এখানে 9 এম্পিয়ার আপনার খরচ হবে। তার মানে 10 এম্পিয়ারের মতো পাওয়ার সোর্স অবশ্যই আপনাকে দিতে হবে, তবে সেটা হতে হবে 5 ভোল্ট 10 এম্পিয়ার। এখানটায় আমরা দেখতে পাচ্ছি চ্যানেল 1 বাম পাশ থেকে শুরু, তারপরে চ্যানেল 2, 3, 4 এবং এখান থেকে হচ্ছে 5, 6, 7, 8 অর্থাৎ 8টা চ্যানেলে 8টা এখানে আবার এলইডি বাতি ব্যবহার করা হয়েছে। সো এইখানটায় আপনারা দেখে আইডেন্টিফাই করতে পারবেন। এখানটায় আরো কিছু লেখা রয়েছে ফ্ল্যাশিং, এলইডি অন, ইন্ট, এলইডি অফ, স্টপ। আর এইখানটায় বড় করে লেখা রয়েছে ডো নট রিভার্স দ্য ব্যাটারি, অর্থাৎ ব্যাটারি রিভার্স কানেকশন করা যাবে না, অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস এটা সংযোগ করা যাবে না। আর এখানটায় টোটাল 4টা বাটন রয়েছে। এই বাটনের ভিতরে ভয়ঙ্কর একটা বিষয় হচ্ছে যে চাইনিজে লেখা রয়েছে, এরপর ইংরেজিতে জাস্ট শর্ট ফর্ম গুলো। এম দিয়ে সম্ভবত ম্যানুয়াল বোঝানো হয়েছে, এস দিয়ে সিলেক্ট এবং আর এস দিয়ে কি বোঝানো হচ্ছে আই ডোন্ট নো। এখানে হচ্ছে সিএনএন, সম্ভবত এখান থেকে চ্যানেল যেটা আছে সেটা সিলেকশন করার অপশন রয়েছে। তো এটাকে এখন আমরা কিভাবে পাওয়ার দিব সেটা সম্পর্কে একটু তথ্য নেওয়া যায়। 10 এম্পিয়ার 5 ভোল্টের একটি এসএমপিএস ব্যবহার করছি। আপনারা যদি পাওয়ার অ্যাডাপ্টার বা অ্যাডাপ্টার টাইপের কোনো কিছু থাকে সেগুলোও ব্যবহার করতে পারবেন, তবে ইনশিওর করতে হবে সেটা যেন 10 এম্পিয়ার হয়। এখন এসএমপিএস 10 এম্পিয়ার খুব কম প্রাইসের মধ্যে পাওয়া যায়। যদি অ্যাডাপ্টার বা অন্য কোনো কিছু হয় এটা খুব একটা অ্যাভেলেবেলও হয় না, প্লাস ওটার অ্যাভেলেবেল হলেও প্রাইসটা অনেক বেশি হয়। তো আপনারা চাইলে এসএমপিএস ব্যবহার করতে পারেন যারা এই ধরনের প্রোডাক্টটা কিনবেন এবং ভালো আউটপুট পাবেন। ওকে, সো আমাদের এই প্রোডাক্টটি যেখান থেকে পাঠানো হয়েছে অর্থাৎ গো গ্যাজেট থেকে, ওই ভাইয়েই হচ্ছে এই পাওয়ার সাপ্লাই সহ আমার কাছে পাঠিয়েছেন যে উনি এটা দিয়ে ব্যবহার করে বেশ ভালো একটা আউটপুট পেয়েছেন। সো আপনারা যদি কেউ এই প্রোডাক্টটা পারচেস করেন মাথায় রাখতে হবে এটার পাওয়ার সাপ্লাই কিন্তু আপনাকে আলাদা করে কিনতে হবে, এটার সাথে কোনো পাওয়ার সাপ্লাই ইউনিট আসে না। আমরা এটাকে একটু পাশে রাখছি আপাতত, আমরা পাওয়ার সাপ্লাই ইউনিটটা নিয়ে আগে কথা শেষ করি। তো এই ধরনের এখানে জ্যাক ব্যবহার করা হয়েছে এবং পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে জানেন এল এবং এন অর্থাৎ এসি 220 ভোল্ট এখানে সাপ্লাই দিতে হয়, আর এখান থেকে ভি মাইনাস এবং ভি প্লাস, এবং এটা হচ্ছে আর্থের জন্য। তো প্লাস মাইনাস হচ্ছে এখানে আমরা জাস্ট দুইটা তার দিয়ে এই জ্যাকের মধ্যে আমরা নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে 2 পিন প্লাগ ব্যবহার করেছি। এখানে আমরা এসি 220 ভোল্ট সাপ্লাই দিব, আর এখানে একটা ছোট্ট ভেরিয়েবল থাকে, এটাকে ঘুরিয়ে আপনি ভোল্টেজ অ্যাডজাস্ট করে নিতে পারবেন কত ভোল্টেজ আপনি রাখতে চাচ্ছেন। পাওয়ার ইনপুট করা যাক। আমি একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা ব্যাটারির জন্য আলাদা আলাদা করে বক্স করা হয়েছে, অর্থাৎ চ্যানেল 1, চ্যানেল 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে কিন্তু দেখানো হয়েছে। এবং আপনি চাইলে যে এই পাশের যে লাস্টের যে বাটনটা 4 নাম্বার, এটা যদি প্রেস করেন রেড কালার একটা সিলেকশন হচ্ছে, অর্থাৎ যেটা আপনি চ্যানেল সিলেক্ট করেছেন এখন 3 নাম্বার চ্যানেল, এরপর 4, 5, 6 এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা চ্যানেল সিলেক্ট করে চেক করতে পারবেন। এখন ধরেন এটার মধ্যে একটি স্পেশাল অপশন হচ্ছে আপনি প্রিভিয়াসলি যে ব্যাটারিটা ক্যাপাসিটি চেক করেছেন এখন কিন্তু ডিভাইসের সাথে কানেকশন অবস্থায় নাই, তারপর আপনি চাইলে সেই ডাটাটা দেখতে পারবেন। ধরেন আমরা যদি এই মেনু বাটনটা প্রেস করি একবার, ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এখানে দেখানো হচ্ছে যে অটো মোডে পুরো কাজটা করা হয়েছে এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা আছে সেটা দেখানো হয়েছে, এরপর কত ঘন্টা লেগেছে সেই অপশনটা দেখানো হয়েছে, চার্জের অপশনটা দেখানো হয়েছে যে কত ভোল্ট পর্যন্ত চার্জ হয়েছে, এরপর ডিসচার্জ, এরপর আবার সেকেন্ড টাইম সেই ব্যাটারিটাকে ফুল চার্জ করে দেয়। অর্থাৎ লিটোকালা যারা ব্যবহার করেছেন তারা জানেন যে ব্যাটারিটা একবার চার্জ হওয়ার পরে ডিসচার্জ হয়ে তারপর কিন্তু আবার চার্জ হয় না, সেটাকে আবার চার্জে দিলে তারপর চার্জ হয়। এটার ভিতরে সেরকম না, এটা অটোমেটিকলি ওই ব্যাটারিটাকে আবার ফুল চার্জ করে রাখবে।
অলরাইট। আর এইটার আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি পুরো ব্যাটারিটা ক্যাপাসিটি টেস্ট করা হয়ে থাকে তাহলে এভাবে এই ডাটাটা হচ্ছে সেভ হয়ে যায়। তখন আপনার যদি ইলেকট্রিসিটি চলেও যায় আপনি সেই সেভ ডাটাটা দেখতে পাবেন। যেরকম আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস যে ব্যাটারিটা আছে চেক করা হয়েছে সেটার আসলে কত এমএস পেয়েছি বা পুরো ডেটাটাই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমরা এখানে ওয়েব ফর্ম দেখতে পাচ্ছি যে গ্রাফের মধ্যে যে ওয়েব ফর্মটা সেটা কিন্তু দেখানো হচ্ছে। তো এখানে নিচের দিকে লেখাই রয়েছে যে কত ভোল্টেজ এবং এম্পিয়ার। তবে এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি এটা চার্জ হয় 1 এম্পিয়ারে, ডিসচার্জও হয় 1 এম্পিয়ারে, আবার চার্জও হয় 1 এম্পিয়ারে। এখানে যে এম্পিয়ার সিলেকশন মোড যেটা লিটোকালায় থাকে এটার মধ্যে আসলে এরকমটা নাই। এটা আপনাকে 1 এম্পিয়ার দিয়েই চার্জ ডিসচার্জ করতে হবে। এটা একদিক থেকে আমি ভালো মনে করি, কেননা 18650 ব্যাটারি যারা পুরাতন ব্যাটারিগুলো টেস্ট করবেন এই সমস্ত ব্যাটারিতে কিন্তু অনেক সময় ক্যাপাসিটি কম থাকে, সেটাকে 1 এম্পিয়ারে দিলে এমনিতেই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো 1 এম্পিয়ারের বেশি দিলে সেটা আরো দ্রুত দেখা গেছে টেস্টের সময় ওটা নষ্ট হয়ে যায়। আর এইখানে দেখেন ব্যাটারির যে এমএস অর্থাৎ ক্যাপ লেখা আছে এটা হচ্ছে ক্যাপাসিটি, আর আইডেল হচ্ছে এখানে 2 মিনিট পরে হচ্ছে টেস্ট করা হয়েছে, এটা একটু পরে আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখন এটার আরো কিছু অপশন আছে যেটা আমরা চাইলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যাটারির যে ক্যাপাসিটি একটা একটা করে কিন্তু এভাবে আমরা দেখতে পারবো যে আমাদের প্রিভিয়াস ব্যাটারি কত নাম্বার স্লটেরটা কত ছিল। এখন আমরা একটু মেনু অপশনে যাই, এটাকে চেপে ধরে রাখতে হবে, তাহলে আমরা মেনু অপশনে যাব। রঙের কালার দিয়ে লেখা রয়েছে চ্যানেল 1 মেনু, হ্যাঁ CHN1 মেনু। তো এটাকে আপনি চাইলে আবার পরিবর্তন করতে পারবেন, আমরা আবার এটা আসলে বারবার চলে যাবে। তো এরপরে যেটা আছে যে চ্যানেল 1 সিলেক্ট করা আছে, এরপর আমরা এটাকে যদি সিলেক্ট করি তাহলে চ্যানেল 2, চ্যানেল 3, চ্যানেল 4, 5, 6, 7, 8, হ্যাঁ প্রত্যেকটা এইভাবে সিলেক্ট করা হয়। এরপরে হচ্ছে আমরা যদি আবার মেনু প্রেস করি তাহলে হচ্ছে এটাকে আপ ডাউন অর্থাৎ নিচের দিকে আসবে। আচ্ছা, উপরেরটা হচ্ছে আপ হবে আর এই পাশেরটা হচ্ছে ডাউন, অর্থাৎ চ্যানেল সিলেকশনটা আপ আর এটা ডাউনের কাজ করবে। মুড হচ্ছে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ম্যানুয়াল মুড আর একটা হচ্ছে অটো মুড। যদি আপনি ম্যানুয়াল মুড সিলেক্ট করেন, সাপোজ এই যে এগুলো দিয়ে হচ্ছে সিলেক্ট করা যায়, শুধু চার্জ করতে যদি চান যে আমার ব্যাটারিগুলো শুধু চার্জ হবে ডিসচার্জ হবে না, অর্থাৎ আমি ক্যাপাসিটি টেস্ট করবো না শুধু চার্জার হিসেবে ব্যবহার করব, সেটাও পারবেন। শুধু ডিসচার্জার হিসেবে ব্যবহার করতে চাইলে সেটাও কিন্তু আপনি পারবেন। আবার যদি চান যে না আমি এখানে এসিটি অপশন আছে, এটা আই থিঙ্ক আমার অতটা জানা নেই, তবে অটো অপশন হচ্ছে আপনার এটা ব্যাটারি ক্যাপাসিটির জন্য সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা যদি দেখি ভোল্টেজ লেভেল, চার্জিং 1 এর সময় হচ্ছে 4200 mAh পর্যন্ত হবে এবং ভোল্টেজ 2 চার্জিং 2 এখানে হচ্ছে অনেকেই রিকমেন্ডেড করেন, আমি আরো কিছু ভিডিও দেখলাম তাদের যে গাইড আছে এখানে 3500 মিলি ভোল্ট করাটা ভালো। হ্যাঁ, এটা চাইলে 3500 মিলি ভোল্ট করে দিতে পারেন যারা চান। তো আমি এটাকে জাস্ট 3200, 3300, 3400 এবং 3500 মিলিভোল্ট করে দিলাম। এটা হচ্ছে যখন চার্জ 2 হবে সেকেন্ড টাইম। এরপর হচ্ছে কারেন্ট ইন হবে 100 মিলি এম্পিয়ার, আই থিঙ্ক এটা গুড। এরপর ভলিউম স্টপ হবে 3000 মিলি ভোল্টে, ওকে এটাও ঠিক আছে। এরপর হচ্ছে আইডিয়াল, এখানে 2 মিনিট আমি সেট করেছি, এটা মূলত আমরা 3 মিনিট বা 4-5 মিনিটে রাখাটা সবচেয়ে বেটার। 5 মিনিট এখানে অংশটা কি কারণে ব্যবহার করবো আমি বলি, এই মিনিট অপশনটা কি 5 মিনিট এই কারণেই যখন ব্যাটারিগুলো চার্জ হবে তখন কিন্তু ব্যাটারি হিট হয়। পৃথিবীর যত রকমের ব্যাটারি এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে প্রত্যেকটা ব্যাটারি যখন আপনি চার্জ দিবেন সেটা একটা হিট প্রডিউস করবে। এই যে হিটটা সে উৎপন্ন করলো সেই হিটটাকে যেন ঠান্ডা হওয়ার সময়টা দেওয়া হয়, না হয় আমি যদি ওই মুহূর্তেই এটাকে ডিসচার্জ করি তাহলে ব্যাটারিটার উপর প্রেসার পড়ছে, ব্যাটারিটা কিন্তু নষ্ট হওয়ার একটা পসিবিলিটিস থাকে। এই কারণে কিন্তু আমরা 5 মিনিট রেস্ট টাইম দিয়েছি, এটাকে আমরা ব্যাটারি রেস্ট টাইমও বলতে পারি। সো রেস্ট টাইমে 5 মিনিট দিয়েছি, তবে এটা 3 মিনিট 2 মিনিট দিলেও কাজ করবে না এরকমটা না, আমি 5 মিনিট দিয়েছি, দেখাই যাক কি হয়। তো এখন আমরা একে একে ব্যাটারি স্লটে ব্যাটারিগুলোকে বসিয়ে দেখি এটার রেজাল্ট কিরকম আসে। মানে পজিটিভ নেগেটিভ দেখে প্লেস করতে হবে। এখানে কিন্তু রিভার্স প্রোটেকশন সম্ভবত এই সার্কিটে নাই, এই কারণে এত বড় বড় করে লেখা রয়েছে। যদি কাছ থেকে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির ভোল্টেজ কিন্তু ইনক্রিজ হচ্ছে। তো আমরা এটাকে এখন আবার রেখে দিই। আমার এই ব্যাটারিগুলোর মধ্যে কিছু ব্যাটারি আমি লিটো কালার টেস্টার দিয়ে আগেই টেস্ট করেছিলাম, যার ফলে লিটো কালার রেজাল্টের সাথে একটা কম্প্যারিজন হবে। আমরা চ্যানেল 1 কি স্টার্ট করে দিলাম, এভাবে হচ্ছে প্রত্যেকটা চ্যানেলকে আমাদের স্টার্ট করে দিতে হবে। তো প্রথমে চার্জ হবে, পরে ডিসচার্জ হবে। তো আমরা একে একে প্রত্যেকটা ব্যাটারিকেই হচ্ছে এখান থেকে স্টার্ট করে দিব। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ব্যাটারির যে এলইডি বাতিগুলো আছে সেগুলো কিন্তু ব্লিঙ্ক করছে, তার মানে হচ্ছে এখন চার্জ হচ্ছে। ওকে, সো আমাদের চার্জ হোক, চার্জ হওয়ার পর যখন ডিসচার্জ হবে এরপর হচ্ছে আমাদের যে ক্যাপাসিটি সেটা টেস্ট করে আমাদের ফাইনাল রেজাল্টটা আমাদেরকে দেখাবে।
আর যে ব্যাটারিগুলো আইডল মোডে চলে গেছে সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি চ্যানেল 2, চ্যানেল 5, চ্যানেল 6 এইগুলো 5 মিনিট বন্ধ থাকবে। 5 মিনিট বন্ধ থাকার পর এগুলোর যে ডিসচার্জ সেটা হওয়া শুরু করে দিবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবার সব কয়টা এলইডি বাতি ব্লিঙ্ক করছে এবং আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি 2 নাম্বার যেটা ছিল এটা ডিসচার্জ হওয়া শুরু করে দিয়েছে। পাশাপাশি 6 নাম্বার যেটা আছে এবং 5 নাম্বার চ্যানেল সেগুলো কিন্তু ডিসচার্জ হচ্ছে, বাকিগুলো এখনও চার্জ হচ্ছে। সেগুলো চার্জ হওয়ার পর দেন আইডল মোডে যাবে এবং 5 মিনিট ওয়েট করার পর দেন আবার একইভাবে ডিসচার্জ হবে। এখানটা যদি খেয়াল করে দেখেন অলমোস্ট ম্যাক্সিমাম ব্যাটারিতে ইঞ্চ লেখা চলে আসছে, তার মানে আমাদের সেগুলো ব্যাটারি আমরা ক্যাপাসিটি পেয়ে গেছি। কিন্তু এইখানটায় হচ্ছে 2টা ব্যাটারি, যে 2টা ব্যাটারি বা 3টা ব্যাটারিতে হচ্ছে এখনও সেগুলো চার্জ হচ্ছে, অর্থাৎ সেকেন্ড টাইম চার্জ হচ্ছে। কিন্তু এদের আমরা যে এমএস মান সেটা কিন্তু অলমোস্ট পেয়ে গেছি। এবং কত ঘন্টা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট আমরা 5 ঘন্টা 45 মিনিট ম্যাক্সিমাম হচ্ছে সময় যাবত কিন্তু আমাদের এই টেস্টটা চলছে। এই সময়টা আমাদের লেগেছে বা তারও কিছুটা বেশি লেগেছে। পুরাতন 18650 ব্যাটারি কিন্তু সব 4.2 ভোল্ট হয় না, 4.1 ভোল্ট হয়। তো এই কারণে কিন্তু আমাদের এই ব্যাটারিটা 4.1 ভোল্টের মধ্যে সীমাবদ্ধ থাকছে, এর উপরে যাচ্ছে না। এবং কিছু ব্যাটারি দেখতে পাচ্ছি আমরা 4 ভোল্টের মধ্যেই সীমাবদ্ধ থাকছে, আবার কিছু 4.1 ভোল্ট, আবার এইটা 4 ভোল্ট। এখন 4 ভোল্ট বলতে কি এখানে দেখেন 4.07, আপনি এটাকে 4.1 ভোল্ট ধরতে পারে এবং আপনার মিটারে কিন্তু 4.1 ভোল্টই দেখাবে। এবং এখানে যেহেতু অ্যাকুরেট ভ্যালুটা দেখাচ্ছে এই কারণে দশমিকের পরের ভ্যালুগুলো একদম অ্যাকুরেট আসছে। আর এটাও আমরা দেখতে পাচ্ছি 4.85, কিন্তু এখন এটা ভোল্টেজ উঠছে, সম্ভবত এটা 4.2 এর কাছাকাছি যেতে পারে। আর এই ব্যাটারিটা দেখতে পাচ্ছি যে এইটার যে ভোল্টেজ 1.045 ভোল্ট, তার মানে এই ব্যাটারিটা খারাপ। এখন এই প্রত্যেকটা ব্যাটারির একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো আমরা 1 নাম্বার ব্যাটারিটার যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেখি, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি 67 মিলি ওহম হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং ব্যাটারিটার যে ক্যাপাসিটি সেটা আমরা পেয়েছি। আমরা যদি আরেক ক্লিক করি আমরা এইখানে দেখতে পাবো অ্যাভারেজটা 1801 মিলি এম্পিয়ার পার আওয়ার। আর আমরা এইখানে লিটোকালা দিয়ে টেস্ট করেছিলাম, এখানে আমরা পেয়েছিলাম 1863 মিলি এম্পিয়ার পার আওয়ার বা এমএস। এখন এইখানটায় দেখেন কিছুটা তো আমরা এম্পিয়ারের লস দেখতে পাচ্ছি, তাই না? এটা কিন্তু আপনি যদি লিটোকালা দিয়েও আরেকবার টেস্ট করতেন আরও কমও পাওয়া সম্ভব ছিল। এখানে 1700 হওয়াটাও কিন্তু অস্বাভাবিক না, তো এটা মনে রাখবেন। আর একটা ব্যাটারি বারবার যদি আপনি চেক করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির লাইফ টাইম কমে আসে, অর্থাৎ ক্যাপাসিটি টেস্ট যদি করেন। তো চেষ্টা করবেন খুব বেশি টেস্ট না করার, একবার বা দুইবারের মধ্যে সীমাবদ্ধ থাকার। যতবার টেস্ট করবেন অতবারই কমার সম্ভাবনা বেশি, বাড়ার সম্ভাবনা কম থাকে। এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স 52 মিলি ওহম, সাধারণত 20 থেকে 60 মিলি ওহমের মতো হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড ধরতে পারেন পুরাতন 18650 ব্যাটারির ক্ষেত্রে, যে এটা ভালো। অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স যত কম হবে ওই ব্যাটারিগুলো আপনি তত বেশি লম্বা সময় ব্যবহার করতে পারবেন, তত বেশি ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং সেগুলো গরমও কম হবে। সব দিক থেকে ভালো যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স কম হয়। কিন্তু এই পুরাতন 18650 ব্যাটারি তো আর অত কম আপনি পাবেন না, কারণ এইগুলো অনেক লম্বা সময় ব্যবহার করা হয়, বিভিন্ন খারাপ কন্ডিশন থেকে এই ব্যাটারিগুলো ভালো থাকে। সো এইগুলো আপনারা এরকমই পাবেন ইন্টারনাল রেজিস্ট্যান্স। তারপরও অনেক ক্ষেত্রে হয়তো বা 40 বা 50-এর নিচে যদি পান সেগুলো অনেক ভালো ব্যাটারি মনে করবেন। এবং যদি 20 বা 30 হয়, সাধারণত স্যামসাংয়ের যে 18650 ব্যাটারি সেলগুলো হয় সেগুলোর মধ্যে হয়, আবার এনসিআরের কিছু থাকে সেগুলো হয়, প্যানাসোনিকের যে ব্যাটারিগুলো, সো সেগুলোর হিসাব আলাদা। তো যাই হোক আমরা এখন পরবর্তী সেলটা দেখি। আমরা এখান থেকেই চ্যানেল চেঞ্জ করে দিই, তাহলে হচ্ছে 3 নাম্বার চ্যানেল। এটা আমরা দেখতে পাচ্ছি 134 মিলি ওহম। 134 মিলি ওহম হওয়া মানে হচ্ছে এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স খুবই খারাপ কন্ডিশনে আছে। তো এই ব্যাটারিটা হয়তো বেশি দিন লং লাস্টিং হবে না। তো আমরা যদি এইটা দেখি 3 নাম্বারটার এমএস পেয়েছি 1000 মিলি এম্পিয়ার পার আওয়ার, 134 মিলি ওহম, ঠিক আছে? তো তার মানে কি 100-র উপর চলে গেছে। তো এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স ভালো না, কিন্তু এটা যে চলবে না তা না। হয়তোবা আপনি যদি ব্যাটারি সেলের সাথে প্যাক তৈরি করেন এটা হিট হতে পারে এবং দেখা গেছে যে এই ব্যাটারিটা খুব বেশি দিন লং লাস্টিং নাও হতে পারে। অলরাইট, তো আমরা পরবর্তীটা দেখি। এটাও 98 মিলি ওহম, তো এটা একেবারে খারাপ থেকে কিছুটা ভালো, 131 মিলি ওহম। তারপর এটা আমরা দেখি, এটার অবস্থা খুবই খারাপ। তারপর এটা 113 মিলি ওহম। তো ম্যাক্সিমাম পুরাতন ব্যাটারিগুলো কিন্তু এরকমই হয়, আমরা যতই বলি না কেন ইন্টারনাল রেজিস্ট্যান্স কম হলে ভালো, কিন্তু কম পাওয়া যাওয়াটা খুব ভাগ্যের বিষয়। তো
আমরা পরেরটা যদি দেখি 71 মিলি ওহম। সো সবগুলো খারাপের চাইতে এটার অবস্থা কিছুটা ভালো। এরপর আমরা যদি দেখি 8 নাম্বার, এটার অবস্থা একেবারেই খারাপ, 9999। তার মানে হচ্ছে এখানে 999 মিলি ওহম মানে হচ্ছে এটা একেবারেই খারাপ কন্ডিশন, অর্থাৎ ব্যাটারিটা নষ্ট। সো এই পাশের যে ব্যাটারিটা, এই সেলটা নষ্ট, যার ফলে এটা সারা দিন সারা রাত চার্জ হওয়ার পরে এটা ফুল চার্জ হবে না, এটা ডিসচার্জ হবে না, এটা এই কন্ডিশনেই থাকবে। এখন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া যাক। এই বিষয়গুলো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, এতে আপনাদেরই উপকার হবে। তো একটা বিষয় এখানে কম্পেয়ার করা প্রয়োজন আছে, কারণ ম্যাক্সিমাম মানুষই হচ্ছে লিটোকালার লি টেস্টার ব্যবহার করা ব্যাটারিগুলো ব্যবহার করে থাকেন, বা আমি নিজেও কিন্তু অনেক বছর যাবৎ লিটোকালার লি যে ব্যাটারি ক্যাপাসিটি টেস্টারটা আছে সেটা ব্যবহার করে থাকি। সেটার মধ্যে আমি যে ক্যাপাসিটিগুলো পেয়েছিলাম 1863, পরেরটা আমার এটা বিপরীত দিকে পড়ে গেছে, এটা হচ্ছে 1840-এর মতো। আর পরেরটা আমরা দেখতে পাচ্ছি এটা 1852 এমএস এর মতো, তাই না? আর এই পাশেরগুলো আসলে ক্যাপাসিটি পূর্বে চেক করা হয় নাই, সো এখন চেক করতে দেওয়া হয়েছে ডান পাশেরগুলো। তো এইগুলোর আসলে আমরা মানগুলো এখন জানতে পারলাম। তো একটা বিষয় দেখেন, প্রথম যে ব্যাটারির সেলটা আছে 1 নাম্বারটা আমরা যদি দেখি, এখানে আমরা 1801 এমএস পেয়েছি। ওকে, এটা ঠিকঠাক আমাদের ভ্যালু দিয়েছে। পরেরটা আমরা দেখতে পাচ্ছি 1426 এমএস এর মতো, এবং আই থিঙ্ক এটা 1426 এমএস এর কাছাকাছি একটা ভ্যালু ছিল। এই দুটা ঠিক আছে, কিন্তু পরের যেটা আছে পরের অর্থাৎ 3 নাম্বার যে সেলটা আছে, 3 নাম্বার সেলে যদি আপনি দেখেন 1000 এমএস কিন্তু এটা আমরা পেয়েছি 1840 এমএস এর জায়গায়। তো এই ডিফারেন্সটা হওয়ার কারণ কি দেখেন, যখনই আপনি একটা ব্যাটারিকে টেস্টে বসাবেন, অর্থাৎ এটা কিন্তু একটা হাই এম্পিয়ার রেটে অর্থাৎ 1 এম্পিয়ার রেটে ডিসচার্জ করা হচ্ছে। তো ডিসচার্জ করার ফলে এটার উপর কিন্তু একটা প্রেশার পড়ে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে কিছুদিন আগেও হয়তো এই ব্যাটারিটা ভালো ছিল, যখন আমি টেস্ট করেছি, টেস্ট করার পরে এই ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে। তো ব্যবহার করার ফলে অর্থাৎ এই ধরনের 18650 ব্যাটারিগুলো আপনি যত বেশি ব্যবহার করবেন, ব্যবহার করার ফলেও কিন্তু এটার একটা ক্যাপাসিটি লস হবে। তো ঠিক বিষয়টা তাই হয়েছে, এটা কিন্তু ক্যাপাসিটি লস হয়েছে। আবার অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে আমি 2বার যেহেতু এটা ক্যাপাসিটি টেস্ট করছি, দ্বিতীয়বারে যখন প্রেসারে পড়েছে তখন এটার ভ্যালু কমে আসছে, 1000 এমএসে চলে আসছে। দেখেন প্রায় 800 এমএসের মতো কমে গেছে। এটাই হচ্ছে সমস্যা পুরাতন 18650 ব্যাটারি। এটা মাথায় রাখতে হবে যে অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি পারচেস করেছেন কোথাও থেকে, এরপর আপনি আবার নিজের কাছে ক্যাপাসিটি টেস্টার আসছে, সেটা দিয়ে টেস্ট করে দেখলেন যে ভাই 800 এমএস কম। এটা তো হয় না, কিন্তু ভাই এটা তো পুরাতন ব্যাটারি আপনি কিনছেন। একটা নতুন ব্যাটারির প্রাইস যদি আপনি দেখেন, প্রায় 4-5টা ব্যাটারি আরও বেশি হবে, ব্যাটারি সমান হচ্ছে একটা নতুন ব্যাটারির প্রাইস। তার থেকে বড় সমস্যা হচ্ছে নতুন ব্যাটারি মার্কেটে পাওয়া যায় না, ওইরকম একটা অ্যাভেলেবেল না। যেগুলো নতুন ব্যাটারি বলে বিক্রি করছে সেগুলো কপি ব্যাটারি, আর না হয়তো খুবই বাজে মানের ব্যাটারি হয়ে থাকে। তবে কিছু পাওয়া যায় অরিজিনাল, যেগুলো আসলে আপনি ব্যবহারযোগ্য। তো পরেরটা যদি আমরা দেখি 1852, 4 নাম্বারটা, এইটা 1400 সামথিং অর্থাৎ 1488 এমএস এর মতো হয়েছে 4 নাম্বার সেল, এবং এটা এখনও এটার যে চার্জিং হচ্ছে, অর্থাৎ টোটাল শেষ হওয়ার পর আই থিঙ্ক এটা 1500 বা 1600 হতে পারে, বা 1800 হতে পারে, এটা বলা যায় না। তো এই যে ক্যাপাসিটি টেস্টের, এটাই মূলত আমার মুখ্য বিষয় যে বলা, যে আপনার এটা যে শুধুমাত্র আমি এই টেস্টার দিয়ে চেক করায় এরকম ডিফারেন্স আসছে তা কিন্তু না। আমি যদি লিটোকালার লি দিয়েও টেস্ট করতাম একই রেজাল্ট আসতো। এবার আমার যে অপিনিয়ন, লিটোকালার লি যে টেস্টার আছে প্লাস এই টেস্টার, এই দুইটার মধ্যে যদি কম্প্যারিজন করা হয়, এদের ক্যাপাসিটি টেস্ট করার ধরন প্রায় এক। হ্যাঁ, তবে এটার একটা জিনিস হচ্ছে কমতি রয়েছে, সেটা হচ্ছে এটার এম্পিয়ার অর্থাৎ ডিসচার্জ এম্পিয়ার বা চার্জিং এম্পিয়ার এটা সেট করা যায় না। এটা 1 এম্পিয়ারই সেট করা বাই ডিফল্ট, যেই স্টাইলে আছে সেই স্টাইলে আপনাকে রাখতে হবে। এটার এম্পিয়ার রেট আপনি কম বেশি করতে পারবেন না, যেটা আমরা লিটোকালায় করতে পারি। হ্যাঁ, 1000, 800, 500, 1500 এভাবে কিন্তু আমরা সেট করতে পারি এম্পিয়ার রেটটা, সেটা আপনি এটার মধ্যে পাচ্ছেন না। এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা, আর এটার অ্যাডভান্টেজ হচ্ছে একসাথে আপনি 8টা ব্যাটারি একত্রে টেস্ট করতে পারছেন, যার ফলে আপনার সময়টা কমে যাচ্ছে। এবং যদি আমরা লিটোকালার সাথে এটার যে টেস্ট করার সময় কম্পারিজন করি, প্রায় সিমিলারই হয়ে থাকে। তবে লিটোকালায় যে বললাম এম্পিয়ার সেট করার একটা অপশন আছে, কিন্তু এটার মধ্যে নাই। আর এটার মধ্যে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ব্যাটারিগুলো হিট হয় না। এই যে আমি টেস্ট করলাম, আমি বারবার হাত দিয়ে ধরে দেখছিলাম যে আসলে ব্যাটারিগুলো কোনো কারণে হিট হচ্ছে কিনা। ব্যাটারি আসলে কখনোই হিট হয় নাই, যতটুকু হিট হয়েছে সেটা হয়তো আমি হাত দিয়ে টেস্ট করার আগে এটা আবার ঠান্ডা হয়ে গেছে। প্লাস এই কুলিং ফ্যান সিস্টেমটা থাকায় এই ডিভাইসটা কিন্তু একটা লং লাস্টিং করার পসিবিলিটিস রয়েছে। আর এটার মধ্যে আসলে রিভার্স ব্যাটারি ইউজ করা যাবে না, যেটা আমরা লিটোকালায় ব্যবহার করতে পারি। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর লিটোকালার অ্যাডভান্টেজ হচ্ছে আপনি ব্যাটারি যদি উল্টা লাগান, সেটাকে আবার যদি আপনি ঠিকঠাক করে লাগিয়ে দেন তাহলে কিন্তু চলে, কিন্তু ডিভাইসের কোনো ক্ষতি হয় না। কিন্তু এখানে বড় করে মেনশন করা আছে, এখানে আসলে
আপনি রিভার্সে ব্যাটারি কানেকশন না করার জন্য। এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি প্রত্যেকটা ব্যাটারি একত্রে দেখতে পাচ্ছেন কোনটার কি অবস্থা। লিটোকালে কিন্তু আপনি একটা একটা করে সিলেক্ট করে চেঞ্জ করে দেখার প্রয়োজন ছিল, এক্ষেত্রে সেটা নাই। প্লাস এটার ডিসপ্লেটাও খুবই অ্যাট্রাকটিভ, আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ লাগছে। আর এখানে এলইডি ইন্ডিকেটর রয়েছে, এটাও বেশ কার্যকর, আমার কাছে এটাও খুব ভালো লাগছে। এবং এটার যে ডিজাইন অনেকটা ডিআইওয়াই শেপ, এই দিক থেকে আমি বলবো যে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আসা যাক যে ভাই এটা আমরা যদি কিনতে চাই তাহলে কিভাবে কিনবো। এটা আসলে গো গ্যাজেট শপের যে অনার উনি আসলে এটা পারচেস করে এনেছেন, এখন উনিই ভালো বলতে পারবেন যে এটা কিভাবে পারচেস করা যায়। আপনারা চাইলে গো গ্যাজেট শপের যে অনার তার সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন, যে উনাকে আপনারা বলে দেখতে পারেন, উনি যদি ভালো চাহিদা দেখেন হয়তোবা উনি চায়না থেকে এটাকে ইম্পোর্ট করাতেও পারেন, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। তার যে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তার নাম্বার নিয়ে আপনারা কন্ট্যাক্ট করে তার সাথে যোগাযোগ করতে পারেন যদি কেউ এই প্রোডাক্টটা কিনতে চান। এবং এটার প্রাইস আসলে আমি বলতে পারবো না, যেহেতু চায়না থেকে এনে ভাইয়া কত প্রাইসে পড়েছে এটা সে ভালো বলতে পারবে, আপনারা তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। একটা ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করা হয়ে গেছে, এই কারণে এই ফ্যানটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ অটোমেটিক প্রোগ্রামিং সেকশন বলবো লিটোকালার মতোই অলমোস্ট, কিন্তু এটাই কিছুটা গ্রাফিক্যাল ডিসপ্লেতে বেশি কাজ করা হয়েছে, যেগুলো দেখতেও ভালো লাগে এবং আপনি এখান থেকে অনেক বেশি ইনফরমেশন খুব সহজেই পেয়ে যাচ্ছেন। সো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের ভিডিও। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য আপনাদেরকে যে লাইকের মাইল ফলকটা দেওয়া হয়েছে 300টি লাইকের মাইল ফলক, ইনশাল্লাহ প্রিয় ভাইরা আপনারা পূরণ করে দিবেন। আমি যতবার চেয়েছি ইনশাল্লাহ আপনারা পূরণ করে দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে যারাই দেখছেন কষ্ট করে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।